প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি জাতিপিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নগদান বইয়ের দুগড়া নগদান তার ছক একটি নমুনা অঙ্ক করাবো। আশা করি তোমরা সকলে প্রস্তুত আছো। যারা অনলাইন লাইফে যারা আছো তোমরা তাড়াতাড়ি খাতা কলম স্কেল নিয়ে নাও। এখনই একটি দুগড়া নগদান বইয়ের ছক তোমরা কেটে নাও। আমি এখন তোমাদের একটি সমাধান করাবো। দুগড়া নগদান বই তোমরা সকলেই জানো। দুগড়া নগদান বইয়ের ছকে গড় হলো 12টি। আমরা সেই ছকটা একবার দেখে নিই এবং তারপরে শুরু করব। আমরা দেখি, এখানে আমরা একটি অঙ্ক করব। তার প্রথমে নাম ব্রাঞ্চ ট্রেডার্সের দুগড়া নগদান বই। এই পাশে ডেবিট পাশ মানে প্রাপ্তি, যত নগদ এবং ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি পাবো জমা সব এদিকে চলে আসবে, এবং যত ব্যাংক এবং নগদে প্রধান বা খরচ সব আমরা এদিকে দেব। আচ্ছা, এখানে টাকার গড় নগদ টাকা, ব্যাংক টাকা। নগদে কোন লেনদেনগুলো আমরা দেখাবো? নগদান বইয়ে আমরা যত প্রাপ্তি পাশে ডেবিট পাশে যত নগদ পাবো জমা সব আমরা নগদের বইয়ে লিখব, এবং যত চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পাবো সবগুলো আমরা প্রাপ্তির দিকে ব্যাংকের গড়ে দেখাবো। এরপর যত নগদে প্রদান করব সমস্ত নগদ প্রদানগুলো আমরা এই নগদ টাকার গড়ে দেখাবো, এবং যত চেক এবং ব্যাংকের মাধ্যমে প্রদান করব সবগুলো আমরা এই ক্রেডিট দিকে ব্যাংকের গড়ে দেখাবো। এইভাবে আমরা একটি দুগড়া নগদান বই তৈরি করব। আমরা দেখি দুগড়া নগদান বইয়ের 2020 সাল 2020 আমরা আমাদের এখানে মাসটা চেঞ্জ করতে হবে। 2020 মার্চ 1। তাহলে আমরা মার্চের 1 তারিখে লেনদেনটি আছে নগদ উদ্বৃত্ত 50,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা। তাহলে এই নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত 1 তারিখে থাকলে সেটাকে আমরা ব্যালেন্স বিডি লিখব। আর যদি 1 তারিখে বলা থাকে যে নগদ মূলধন আনা হলো, তাহলে আমরা মূলধন লিখে নগদের টাকা নগদে, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে লিখব। আর যদি 1 তারিখে বলা থাকে নগদ উদ্বৃত্ত এত টাকা, কিন্তু ব্যাংক ঋণ বা ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, যখন জমাতিরিক্ত বা ঋণ থাকবে তখন কিন্তু আমার সেটা আর এইদিকে দেওয়া যাবে না, তখন আমাকে লিখতে হবে ক্রেডিট দিকে, যেহেতু এটা ব্যাংক ঋণ নিয়ে হিসাবটা শুরু হচ্ছে সেই ক্ষেত্রে। তাহলে আমাদের আজকের অঙ্কে আছে নগদ উদ্বৃত্ত 20,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা। আমরা তাহলে এটা লিখি ব্যালেন্স বিডি। নগদ উদ্বৃত্ত কত বলেছি? 20,000, আর ব্যাংক উদ্বৃত্ত 50,000 ব্যাংকের ঘরে লিখব আমরা। আচ্ছা, এইভাবে আমরা 1 তারিখে লেনদেনটি কী ছিল আবার দেখো। 1 তারিখের লেনদেন নগদ উদ্বৃত্ত 20,000, ব্যাংক উদ্বৃত্ত 50,000। এই জন্য আমরা লিখেছি মার্চ 1 ব্যালেন্স বিডি 20,000 50,000। আচ্ছা, এরপরের লেনদেনটি হলো আমাদের 5 তারিখে। 5 তারিখের লেনদেনে আছে যে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা এবং চেকে পরিশোধ 10,000 টাকা। তাহলে এই ক্রয়টি দুইভাবে হয়েছে, নগদও আছে ব্যাংকও আছে। তাহলে নগদের টাকা নগদে করে দেবো প্রধান পাশে, ব্যাংকের টাকা ব্যাংকের করে দেবো। তাই লিখে আমরা 20 মার্চ 5 তারিখ ক্রয় হিসাব। নগদ কত আছে? 5,000।
এই 5,000 নগদে করে লিখি, আর ব্যাংক কত আছে 10,000, এই ব্যাংকের করে 10,000। এইভাবে আমার ক্রয় একটি, কেন আমরা এদিকে লিখলাম, ক্রয় কি একটি ব্যয় না, প্রধান খরচ, এই জন্য আমরা এই ক্রয় পাশে চলে আসছে, ক্রেডিট পাশে চলে আসছে। আর সেটা কীভাবে সংগঠিত হয়েছে, নগদে ক্রয় করছে, নগদে 5,000 আর চেকের মধ্যে পরিশোধ করছে 10,000, এই জন্য নগদের ঘরে লিখেছি 5,000 আর ব্যাংকের ঘরে লিখেছি 10,000। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী লেনদেনটা নগদ বিক্রয়। নগদে বিক্রয় আছে 15,000 টাকা। তাহলে বিক্রয় করাতে কি হলো, আমার নগদ টাকা আসলো না কমে গেল? একটু খেয়াল করো শিক্ষার্থীরা, বিক্রয় করেছি নিশ্চয়ই এটা আয়, তাহলে আসছে। তাহলে এটা যদি আমরা আধুনিক পদ্ধতিতে জাবেদার মাধ্যমে করি তাহলে কি হয়, জাবেদাটা করে ফেলি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তা আমরা কী হিসাব করতেছি, নগদান, তাহলে নগদ কোন দিকে আছে, নগদান হিসাব ডেবিট দিকে চলে যাবে। আমরা কী লিখবো, বিবরণ করে বিক্রয়, ব্যাস। তাহলে আমরা লিখে ফেলি মার্চ 10 বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 15,000 টাকা নগদে, 15,000 টাকা। কলমটা একটু সমস্যা দেখা দিচ্ছে, এই পেনটা ব্যবহার করি। হ্যাঁ, কেন আমরা এই ঘরে লিখলাম, কারণ নগদে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এরপর দেখি 15 তারিখের লেনদেনে কি আছে। 15 তারিখের লেনদেনে আপ্যায়ন খরচ, এখানে আমরা খরচ বলতেই আমরা এদিকে দিব, যত খরচ আছে প্রদান আছে আমরা এদিকে ব্যয় করব। আচ্ছা, তার আগে আছে এখানে একটা বিমা খরচ আছে, আমরা এটাকে দিয়ে নিই। মার্চের 15 তারিখ বিমা হিসাব, বিমা খরচ প্রদান করা হয়েছে নগদে 5,000 টাকা। বিমা একটি খরচ এবং নগদে, যার কারণে আমরা এখানে একটি খরচের দিকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আছে 20 তারিখ, 20 তারিখে প্রচার খরচ, প্রচার বাবদ 7,000 টাকা চেক প্রদান, প্রচার বাবদ 7,000 টাকার চেক প্রদান করলে কোথায় যাবে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে যাবে। এই জন্য আমরা এখানে লিখব প্রচার খরচ মানে বিজ্ঞাপন খরচ। 20 তারিখ প্রচার খরচ থাকলে আমরা কি লিখব, বিজ্ঞাপন খরচ লিখব, বিজ্ঞাপন হিসাব লিখব, বিজ্ঞাপন হিসাব। নগদ দেয়নি, ব্যাংকে দিয়েছে, এই জন্য ব্যাংকের ঘরে 7,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখি যে নগদান বইয়ের, দুবারা নগদান বইয়ের যে প্রধান আর একটা বৈশিষ্ট্য কন্ট্রা এন্ট্রি। আমরা এখন একটি কন্ট্রা পেয়ে গেছি, ব্যাংকে জমা দেওয়া হলো। তোমরা সকলে জানো শিক্ষার্থীরা, নগদান, 2 গড় নগদান বই, 3 গড় নগদান বইয়ে কন্ট্রা এন্ট্রি নামে একটি হিসাব আছে। সেটা হলো যখন প্রতিষ্ঠানের নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে, সেই ক্ষেত্রে নগদ টাকাটাও সম্পদ এবং যে টাকাটা ব্যাংকে জমা দিচ্ছি সেটাও একটা ব্যাংক, এটাও একটি সম্পদ। এর জন্য আমার কি হচ্ছে যে আমি যদি এই ডান হাতটাকে আমি যদি নগদ ধরি আর এই বাম হাতটাকে যদি আমি ব্যাংক ধরি, তাহলে কি হলো, আমার এই দুইটা হাতই আমার, কিন্তু কি করতেছি আমি এই নগদ 10,000 টাকা ব্যাংকে জমা দিলাম। সেক্ষেত্রে কি হলো, আমার এই 10,000 টাকা হাতে নগদ
হাতের যে টাকা সেটা বাম হাতে এখানে মানে ব্যাংকে চলে আসতেছে। এই জন্য আমার একদিকে নগদ কমতেছে আর একদিকে সম্পদ বাড়তেছে। এই জন্য এই কন্ট্রাইনটি এটা দুইভাবে দেখাতে হয়, একই তারিখে আমার দুই দিকে দেখাতে হয়। এই জন্য এটার নাম ডবল এন্ট্রি বা এবং বিবরণী ঘরে বিপরীত নাম লিখতে হয়, এই জন্য এটার নাম বিপরীত এন্ট্রি বলা হয়। তাহলে কন্ট্রাইনটিকে কি ডবল এন্ট্রি বা বিপরীত এন্ট্রি বলা হয়। কন্ট্রাইনটির বৈশিষ্ট্য কি, যেটা একই তারিখে দুই দিকেই দেখাতে হবে। এবং তাহলে কি কোন কোন জিনিসটা কন্ট্রা হয়? নগদ অর্থ ব্যাংকে জমা দিলে কন্ট্রা হবে, আর অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুললেও কন্ট্রা হবে। আমাদের এখনকার লেনদেনটা হলো ব্যাংকে জমা দেওয়া হলো 10,000, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000, এটা একটি কন্ট্রা। এই জন্য প্রথম আমরা কী করবো, ব্যাংকে জমা দেব, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি হচ্ছে যে ব্যাংকে জমা দিচ্ছি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে আমার কি টাকাটা ব্যাংকে জমা হচ্ছে, আর অপর দিকে আমি যখন ব্যাংকে জমা দিচ্ছি নগদ টাকা আমার কমে যাচ্ছে। এই জন্য আমার কি করতে হবে, আমাকে লিখতে হবে দুইবার, এটাকে লিখতে হবে আমাদের ব্যাংকে জমা দিচ্ছি ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কয় তারিখ, এটা 22 তারিখ, 22 তারিখ ব্যাংক হিসাব ডেবিট। এই ডেবিট দিকে ব্যাংকে টাকা যাবে, আমার আরও 10,000 টাকা ব্যাংকে বাড়লো, প্রবলেম। $10,000 ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ব্যাংকের ঘরে টাকা, আর এখানে আমরা জানি বিপরীত নাম লিখতে হয়, তাহলে লিখবে এখানে নগদান হিসাব, নগদান হিসাব। আর কন্ট্রার জন্য আমার একটা চিহ্ন থাকতে হবে, যখনই কন্ট্রা থাকবে সেটা খতিয়ান পৃষ্ঠা করে তার একটা চিহ্ন লিখতে হবে। চিহ্ন আমরা কী দেখে বুঝবো, হয় সি লিখবো, না হয় ক লিখবো, সি অথবা ক, কোনটা আমরা দেখাচ্ছি। এখানে হয় লিখবো আমরা সি অথবা ক, যে কোনো একটা লিখলেই হবে। এই চিহ্ন দিকে আমরা বুঝবো এই লেনদেনটি কি কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা সিটাই লিখি, এখানে সি দেখালাম, সি দেখে বুঝবো এটা একটা কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, তাহলে আংশিক হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংকে জমা দিল ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার ক্রেডিট দিকে দেখাতে আবার 22 তারিখ ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা, নগদ ঘরে টাকা যাবে, ব্যাংক হিসাব নগদ ঘরে টাকা। এই পাশেও লিখবো আমরা সি, এই সি দেখে আমরা বুঝবো এখানে কন্ট্রা সংগঠিত হয়েছে। আচ্ছা, এরপরে 25 তারিখ, 25 তারিখে আমরা 25 তারিখে দেখতে পাই এখানে পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। তাহলে আমাদেরকে কি করতে হবে, আসবাবপত্র বিক্রি করতে নগদ টাকা আমরা পেয়েছি, এই জন্য নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র বিক্রি করাতে আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এদিকে চলে আসবে আমার 25 তারিখ আসবাবপত্র হিসাব কত টাকার বিক্রি করছে, 20,000 টাকা আসবাবপত্র বিক্রি করছে পুরাতন আসবাবপত্র। এই জন্য আমার এখানে নগদ টাকা চলে আসলো আরও। আচ্ছা, এবার আমাদের 26 তারিখে যদি আমরা একটা লেনদেন দেখাই, তাহলে অফিসি প্রয়োজনে উত্তোলন, অফিসি প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। তাহলে আমরা এটাও কন্ট্রা হবে, নগদ উত্তোলন করাতে নগদ টাকা বেড়েছে, অপরদিকে ব্যাংকে খরচ হয়েছে। এই জন্য আমরা এদিকে চলে আসব 26 তারিখ ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব ডেবিট, আমরা লিখবো এখানে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে টাকা চলে আসবে 10,000 টাকা। এটাও কন্ট্রা, এর জন্য আমরা খতিয়ান পৃষ্ঠা করে লিখব সি।
ঠিক এইভাবে আবার চলে আসবে এই পাশে 26 তারিখ। আমরা এখানে লিখব নগদান হিসাব, নগদান হিসাব। এখানে ক্ষতির পৃষ্ঠা পড়েছি, আর ব্যাংকের ঘরে টাকা 10,000। হ্যাঁ, এইভাবে আমাদের যে বারটা কন্ট্রা সংগঠিত হয়। কন্ট্রা দু ধরনের, একটি ব্যাংকে জমা দিলে কন্ট্রা, আর একটা ব্যাংক থেকে উত্তোলন করলে কন্ট্রা। তবে মনে রাখতে হবে, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কখনোই কিন্তু কন্ট্রা হবে না। আমরা দেখি এরকম লেনদেন বোধহয় এখানে একটি আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আর দুটি লেনদেন আছে, আমরা শেষ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আর দুইটি লেনদেন আছে, লেনদেন দুটি শেষ করি আমরা। একটা আছে বেতন হিসাব, বেতন হিসাব 28 তারিখ। বেতন আমরা জানি কর্মচারী বেতন একটি খরচ, তাহলে কি প্রধান দিকে যাবে? এটা নগদে খরচ, বেতন দিয়েছি যেন আমরা লিখব এখানে বেতন হিসাব। বেতন প্রদান করেছে 15,000 টাকা, 15,000। আচ্ছা, এবং শেষ আজকের 30 তারিখ। 30 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, আবার নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে আমাদের এখানে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করেছে, আমরা নগদে করে লিখব উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, সে ক্যাশে থেকে 5,000 টাকা নিয়েছে। এই তাহলে আমাদের এটি উত্তোলন একটি খরচ, কিন্তু এটা মালিকের ব্যক্তিগত খরচ, এই জন্য উত্তোলন হিসাব আমার নগদে করে চলে গেল। এবার আমরা ব্যালেন্স করে ফেলব। ঠিক আগের মতো আমরা ডেবিট দেখি কোন দিকে টাকা বেশি আছে সেদিকে আমরা যোগ করব। তবে নগদান বই সবসময় ডেবিট দিকে বেশি হবে। আমরা এটা যোগ দিই। যোগ দিই 30, 50, 60, 55, 65,000 টাকা নগদ, আর এদিকে 60,000 টাকা আমরা যোগ করে নামালাম। ঠিক এই যোগফলটা আমরা এদিকে নেব, সরি এদিকে নেব। সবাই ভালো করে খেয়াল করো। এখন এই যোগফলটা আমরা এদিকে নামাবো, 65,000, 60,000 যোগ করে নামিয়ে দেব। এবার এই টাকার থেকে সবগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় দেখি আমরা, 20, 25, 30, 40। 40,000 টাকা বিয়োগ করলে থাকে 15,000 টাকা। 40,000 বিয়োগ করলে থাকে 5, 25,000 টাকা। 40 আর 25, 65। আচ্ছা, এবার আমরা ব্যাংক থেকে বিয়োগ করব। দেখি ব্যাংকে কত খরচ আছে, 10,000, 10, 20, 20,000 বিয়োগ দিলে থাকে 40 আর 7, 33,000 টাকা। এই 33,000 টাকা আমরা যোগ করে নামালাম, বিয়োগ করলাম। যেটা বিয়োগ করে বের হলো এটাই মাসের শেষ তারিখ, 31। ব্যালেন্স সিডি। এই সিডি পরের মাসের 1 তারিখে আমরা বিডি করে ফেলব। ব্যালেন্স পরের মাস কি, মার্চের পরে কি মাস, এপ্রিল। এপ্রিল 1, ব্যালেন্স বিডি, নগদে 25,000, ব্যাংকে 33,000 টাকা। এই
আমার একটি পরিপূর্ণ 2 গড়া নগদান বই কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? 2 গড়া নগদান বই প্রস্তুত করে শিখলাম। 2 গড়া নগদান বইয়ের বিবেচ্য বিষয় কি? যত প্রাপ্তি, নগদ প্রাপ্তি, চেকের মাধ্যমে প্রাপ্তি ডেবিট পাশে চলে আসবে। যত নগদ প্রদান ব্যাংকের মাধ্যমে প্রদান ক্রেডিট পাশে যাবে। ডেবিট পাশে যত নগদে প্রাপ্তি যত প্রাপ্তি পাশে নগদে ঘরে যাবে। যত চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি ব্যাংকের ঘরে যাবে। চেকের মাধ্যমে প্রদান নগদে প্রদান যত হবে সব নগদে ঘরে যাবে প্রদান পাশে। চেকের মাধ্যমে যত খরচ ব্যাংকের মাধ্যমে খরচ ব্যাংকের ঘরে যাবে। এইভাবে দেওয়ার পর আমরা নগদে ঘর আগে যোগ করব, যোগফল এদিকে নিব, নেওয়ার পর এই প্রাপ্তি থেকে প্রদান বিয়োগ করব। প্রদান বিয়োগ করলে যেটা থাকবে সেটা ব্যালেন্স সিডি। ঠিক এমনিভাবে ব্যাংকের টাকা যোগ করেছি বেশি, এই টাকায় দিকে নিয়েছি, এই প্রাপ্তি থেকে প্রদান খরচ বিয়োগ করেছি ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি পরের মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি হয়ে গেছে। এইভাবে আমরা অঙ্কটি তৈরি করেছি। তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে, তোমাদের নগদান অধ্যায়ের যে কাজটি দেওয়া আছে টেক্সট বইয়ের নগদান অধ্যায়ের যে কাজটি, এটি তোমার বাড়ি কাজ রয়ে গেল। তোমরা সকলেই বাসাতে ভালো করে নিয়ে আসবে এবং আগামী দিন আবার দেখা হবে। সেই দিন আমরা তোমাদের 3 গড়া নগদান নিয়ে আলোচনা করব, একটু অঙ্ক করব। সবাই ভালো থাকো। সেই পর্যন্ত সকলকে সুস্বাস্থ্য কামনা করি। মহান সৃষ্টিকর্তা তোমাদের সফলতা দান করুন, আমিন। সবাই ভালো থাকো।